খুব জটিল একটা বিষয় খুব সহজ করে ভাবা এবং তুলে নিয়ে আসা, এটা কিন্তু একজন ভালো রিসার্চারই পারে। আর রিসার্চারের ভালো কিন্তু শেষ নাই। তা আমি মাঝে মাঝে হচ্ছে দেখেন হিন্দি তো ধরেন আমরা স্কুলে না গিয়েও শিখে টিকে ফেলেছি কম বেশি, তো অস্বীকার করার কোনো উপায় নাই। তো ওখানে দেখবেন যে মাঝে মাঝে বলে যে দুঃখী আত্মা, তাই বলে যে ভালো রিসার্চার হবে ও সবসময় একজন দুঃখী আত্মা থাকবে, কারণ ও রিসার্চ নিয়ে কোনোদিন সুখী হতে পারবে না, কারণ ওর মানে ওর পিপাসা কোনোদিন মিটবে না। কিন্তু যত ম্যাচিউর হবে তত সহজ করে বলতে পারবে। একজন রিসার্চার যে ভালো করছে বা লার্নিং করবে, ও যে আগাচ্ছে বা ওর অ্যাচিভমেন্টের যে কার্ভ আছে, ও যে আগাচ্ছে, এবং খুব সহজ করে কথা বলে। তাই মাঝে মাঝে সহজ কথা শুনি ইউটিউবে, যেমন যখন অমর্ত্য সেনের কথা শুনি, মনে হয় যে পাশের বাড়ির চাচা একটা বিষয় ব্যাখ্যা করছে। বা আমার পছন্দের আরেক, উনি অবশ্য হচ্ছে খুব সহজ করে বলে না, পলকুবনা বা ইয়োসেফ স্টিগলিটসের যখন হচ্ছে কথা শুনি, আমার কাছে মনে হয় যে আমেরিকার ব্যাংকিং ইন্ডাস্ট্রি ভেঙে গেলে এত একটা সামান্য কারণে, যে ইনফরমেশন এসিমেট্রি, এই ইনফরমেশন এসিমেট্রিকেও এ তো সবাই বুঝতে পারে, তো ভালো কথা, সবাই তো বুঝতে পারলো, বলতে পারলো। এই যে যার ফলে অনেক সময় দেখা যায় যে আমি বিশেষ করে পাশ্চাত্যে যখন রিসার্চ সুপারভাইজ করি বা আমার কাছে এই ধরনের বিষয় আছে, তা আমি বলি যে দেখো এই রিসার্চটা আমরা তো ফর্মুলেট করলাম কোশ্চেন, তো তুমি এমন ভাবে চিন্তা করো যে যত তোমার দাবি যদি এই রিসার্চটা বোঝে, কোনো কিছু না জেনে যদি ধারণা করতে পারে যে এটার মধ্যে আশেপাশে কি আছে, তাহলে বলবো যে আমরা ঠিক আছে। কেন? কারণ যত সহজবোধ্য করে বোঝানো যাবে, হ্যাঁ ঠিক আছে, এটা আপনি বলতে পারেন যে স্যার আপনি তো আবার কথা বাড়িয়ে চাড়িয়ে বললেন এই কারণে যে যে রিসার্চের পার্ট না, হ্যাঁ ঠিক আছে, কম্পিউটার ইঞ্জিনিয়ারিং এ বা সিভিল ইঞ্জিনিয়ারিং যে রিসার্চ হবে, অ্যারোনটিক্যাল ইঞ্জিনিয়ারিং এ যে রিসার্চ হবে, সেখানে আমার এনালজিটা কি হবে যে অ্যারোনটিক্যাল ইঞ্জিনিয়ারিং এ কমন পিপল, অ্যারোনটিক্যাল ইঞ্জিনিয়ারিং এ বা কম্পিউটার ইঞ্জিনিয়ারিং এ সাধারণ গ্রহণযোগ্যতা আছে কিনা, এই রিসার্চের সবাই কি করে যে আকর্ষণ বোধ করে কিনা, অথবা বেসিক ধারণাটা ধরতে পারে কিনা, তাহলে কিন্তু বলা যাবে যে না, যেমন এটাই যখন আমরা দেখেন স্লাইডে যখন আমরা যদি দেখাই বা বইয়ের পাতায় যদি আমরা দেখি, তখন ওখানে একটা কথা থাকে যে রিসার্চের জেনারেলাইজেবিলিটি থাকতে হবে, রেপ্লিকেবিলিটি থাকতে হবে। এটাই কিন্তু হচ্ছে আমি বলতেছি আপনাকে খুব সহজ ভাষায় যে না ঠিক আছে, দেখো তো হচ্ছে তোমার দাবি বোঝে কিনা, বা আমার পাশের বাসা, তা আমার রিসার্চ নিয়ে আমি আলোচনা করি কোথায়, আমি কোনো একটা কাজ করলে আমার ক্লাসের আন্ডারগ্রেডের ছাত্রদের সাথে, যেটা আমার পেশাদারি কাজ, আমার পড়ার বাইরে। এই যে মাহমুদ আমার ছাত্র, মাহমুদ জানে যে অতি কথনের জন্য আমি খুবই বিখ্যাত, অর্থাৎ যেখানে একটা কথা বললে হয় সেখানে আমি 15টা কথা বলতে পারি এবং বলতে পছন্দ করি, কারণ আমি মনে করি যে আমি যে পেশায় আছি, আমি যত দিন যাবে তত আমার কথা বলা বাড়বে, এবং এটা আমার কর্তব্যের মধ্যে পড়ে। কারণ আমি যদি কিছু শিখে থাকি, তাহলে আমার কমিউনিকেট করে যাওয়ার একটাই উপায়, সেটা হচ্ছে কথা বলা এবং লেখা। একটা মানুষ জীবনে যতদিন হচ্ছে বাঁচে, লেখে কম বলে বেশি, অন্তত আমার বেলায় হচ্ছে তাই হয়েছে। সুতরাং আমি বলার চেষ্টা করি হচ্ছে যেটা বুঝেছি। তা আমি আমার প্রথম বর্ষ বা দ্বিতীয় বর্ষের ছাত্রদের সাথে গিয়ে আলোচনা করি, আচ্ছা বাংলাদেশের ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রি এই 2029 সালে যদি আমরা সম্পন্নত দেশের তালিকা থেকে বেরিয়ে যাই, তাহলে বাংলাদেশের ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রি কি করবে, আমাদের উপর তো পেটেন্ট আইন তখন কি হবে, কার্যকর হওয়ার কথা সাধারণভাবে। তো ধরা যাক কার্যকর হইলো, আসলে আমরা দুইটা বিষয় নিয়ে আলোচনা করি, কার্যকর হইলে এটা হইতে পারে, আর কার্যকর না হলে তো আলহামদুলিল্লাহ কম দামে ওষুধ খাচ্ছি, তখন চিন্তা করা লাগবে না। এখন আমরা বলতো যে কার্যকর হলে কি হবে, তো তখন বলে যে স্যার ওষুধের দাম বেড়ে যাবে, তখন তো যাবি, কারণ 2029 সাল তো বেশি দূর না, তাহলে কি করা যায়? তাহলে আমরা বলতেছি কি করা যায়, এইটাকে আপনি ফর্মুলেট করে ফেলেন যে কি করা যায়। যেমন আমার একটা পিএইচডি ছাত্র আছে,
যে এই নিয়ে চিন্তা ভাবনা করতেছে যে 2029 সালের পরে কি করা যায়। এটা একটা জটিল পরিস্থিতি, কারণ আমাকে তো ওয়েবার দিয়েছিল, আমি তো কিছুই করি নাই। তাহলে আবার এখন দেখেন এই প্রশ্নের উত্তর খোঁজার জন্য আমরা দেখতে হচ্ছে যে ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রি সম্বন্ধে আমার কিছুটা মায়া আছে এই কারণে যে আমার পিএইচডি বিষয়বস্তু ছিল ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রি। তো যার ফলে প্রত্যেক 1 বছরে বা 2 বছরে ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রি নিয়ে দুটো কথা না বলতে পারলে আমার ভালো লাগে না। ওই যে মনে হয় যে পুরাতন সন্তান বা ছাত্র খোঁজ খবর নেই না এমন বিষয়। তো তাহলে আলোচনা কি হবে, তো আমি ওকে নিয়ে কাজ করাচ্ছি। তুমি দেখো যে 2005 সালে এই যে ট্রিপস, যেটা আমরা বলি ট্রেড রিলেটেড অ্যাসপেক্টস অফ ইন্টেলেকচুয়াল প্রপার্টি রিলেটেড অ্যাসপেক্টস অফ ট্রেড, যে ট্রিপস যে আমরা চুক্তি যেটা হচ্ছে আমরা সম্মত হলাম সব উন্নত দেশগুলো ডব্লিউটিও ফ্রেমওয়ার্কে। তো 2005 সালের ট্রিপস কি হলো, চালু হলো, ইন্ডিয়ার সাথে সাথে কমপ্লায়েন্ট হয়ে গেল। আমরা ওয়েবারে আছি 49টা উন্নয়নশীল দেশ সহ। এই ওয়েবার পিরিয়ড আমাদের বলা হয়েছিল 2016 সাল পর্যন্ত, যে ঠিক আছে তোমরা ওয়েবারে থাকো এবং তোমরা পেটেন্ট রেজিম যেটা যখন আসবে তার জন্য তোমরা অমুক পেটেন্ট আইন সংশোধন করো, ইন্ডাস্ট্রি ক্যাপাবিলিটি বাড়াও, ইনোভেশন কাঠামো বাড়াও, বিশেষ করে ইন্ডাস্ট্রিতে গভর্নেন্স বাড়াও, গভর্নেন্সের মান উন্নয়ন করো। তো কতটুকু হয়েছে জানি, এটা নিজেই একটা রিসার্চ। আমরা কিন্তু বহুদিন ধরে শুনে আসতেছি যে বাংলাদেশ চাইলেই $5 বিলিয়ন ওষুধ রপ্তানি করতে পারে। আমি এটা এইভাবে বলি যে আমি যখন পিএইচডি থিসিস শুরু করি 2006 সালে এবং মোটামুটি লেখা শেষ করি 2009 প্রথম দিকে, তখন আমি আমার থিসিসে লিখেছিলাম যে মুন্সিগঞ্জে এপিআই বা অ্যাক্টিভ ফার্মাসিউটিক্যাল ইনগ্রেডিয়েন্টসে যে পার্কটি পরিকল্পনা করা হচ্ছে, এটা চালু হলে বাংলাদেশের ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রি সাপ্লাই চেইন যেটা ওইটার উপরে নিয়ন্ত্রণ বেশি থাকবে এবং আমদানি নির্ভরতা কমবে, তাতে করে ওষুধের দামের উপরে স্থানীয় উৎপাদকদের নিয়ন্ত্রণ থাকবে। তো আপনি আল্লাহ রহমত তো বলা যায়নি না, তো মুন্সিগঞ্জের এপিআই পার্ক, তো দেখেন আজকে আমার পিএইচডি শেষ হয়ে গিয়েছে 14 বছর হলো, মুন্সিগঞ্জের এপিআই পার্ক কিন্তু আজ পর্যন্ত যেভাবে কার্যকর হওয়ার কথা ছিল তা হয় নাই। তো তার মধ্যে যদি আমরা কি করি, তো দেখেন আমি আপনাকে বলার চেষ্টা করছি যে রিসার্চে যে কোশ্চেন আপনি অ্যাড করেন, তাই না, যত কোশ্চেন অ্যাড করবেন তত কি হবে, তো এই কোশ্চেন অনুপাতে আপনি রিসার্চের ভালো রিসার্চ, তাই না, এই কোশ্চেনটির মেরিট আছে কিনা। এখন মেরিট দুভাবে থাকতে পারে, এক হচ্ছে এটা বৈজ্ঞানিক মেরিট আছে কিনা, আর একটা এটা বাস্তবতার মেরিট আছে কিনা। তো কোনো এটা আমি প্রথমেই বলে নিয়েছি যে কোনো বিষয়ের রিসার্চে বাস্তবিক মেরিট কি হয় যে এর বৈজ্ঞানিক মেরিটকে ওভাররাইড করে, আবার কোন রিসার্চে এর বৈজ্ঞানিক মেরিট বাস্তব মেরিটকে ওভাররাইড করে। যেমন যারা আপনারা ফিজিক্স নিয়ে কাজ করেন, তো হিগস বোসন নিয়ে হচ্ছে যে আমরা আলোচনা করা শুরু করলাম, দেখেন আমি কিন্তু কিছু বুঝি না ফিজিক্সে। তো ওই সময়টাতে 2008 আমার মনে আছে যে আমি পিএইচডি তে জার্মানিতে বসে আছি। তো একটা যারা ফিজিক্সের সাথে জড়িত আপনারা জানেন যে স্যান্ড রিসার্চ ল্যাবরেটরি, তো ওরা ওখানে লিনিয়ার অ্যাক্সিলারেটরে যে প্রোটনকে ভেঙে নিউট্রিনো বা অন্যান্য যেগুলো আছে এগুলো আমি জাস্ট প্রেস থেকে আমি যতটুকু জানি যে করবে, এবং যেটা তাত্ত্বিক ধারণা আছে যে এটা করলে কি হবে, বিগ ব্যাং হতে পারে। তো পত্রিকাও ওইভাবে লেখে যে এটা করলে বিগ ব্যাং হতে পারে। কিন্তু ওই সময় দেখেন ইউরোপে অর্থনৈতিক মন্দা শুরু হলো, কারণ কি, কারণ যুক্তরাষ্ট্রের ফাইন্যান্সিয়াল বাজার এই যে প্রাইম রেট আমরা বলি সাবপ্রাইম রেটের কারণে ফাইন্যান্সিয়াল বাজার কোলাপস করলো, ব্যাংকগুলো দেউলিয়া হওয়া শুরু, যার আঁচ ইউরোপে এসে লাগলো। ইউরোপের ব্যাংকগুলো দেউলিয়া হওয়া শুরু করলো, ছোট ছোট অর্থনীতিগুলো, বিশেষ করে আয়ারল্যান্ড এক্সপোজ হয়ে গেল, ইটালির ব্যাংকগুলো হাই এক্সপোজারে চলে গেল। জার্মান সরকার বাধ্য হলো বলতে যে ঠিক আছে 50,000 ইউরো পর্যন্ত যাদের ব্যক্তি সঞ্চয় আছে সরকার এটা গ্যারান্টি দিবে। ইট ওয়াজ এ কাইন্ড অফ
everybody was anxious. তো ওই সময় প্রেস বলা শুরু করলো যে আচ্ছা এই যে স্ট্যান্ডে যে রিসার্চটা হচ্ছে and we invested until now $8 billion so why we are doing that, what's the heck coming out of it? তুমি কোন কাজে লাগবে আমাদের যেখানে মানুষ খেতে পায় না, সেখানে একটা অ্যাটমকে ভেঙে কি পাওয়া যাবে, আদৌ বিগ ব্যাং হবে কিনা, আমার কাছে যাও তো গেল সে এক্সপেরিমেন্ট ফেল করলো, মানে একটু আটার মাইজারি, দেন পরবর্তীতে ধরেন সে এক্সপেরিমেন্ট অনেকটাই সফল হলো এবং এর যার নামে হিগস বোসন, পিটার হিগস 90 বছর বয়সে নোবেল প্রাইজ। তো পিটার হিগসকে নোবেল প্রাইজ পাওয়ার পরের দিন যখন জিজ্ঞাসা করা হলো যে জেন্টলম্যান প্রফেসর, তো এই যে হিগস বোসন নিয়ে হচ্ছে গিয়ে তো যেটা আমরা গড পার্টিকেল পর্যন্ত হচ্ছে বলেছি, তো এটা তো আমরা ট্রেস করতে পারলাম, তো এতে করে কার কি উপকার হলো? তো পিটার হিগস কিন্তু খুব একেবারে 90 বছর বয়স হচ্ছে এদিক দিক তাকিয়ে বললো যে নয় কোনো ধারণা। We wanted to do that. I just continue the legacy of the research. I hope someone continues it. Pardon. একইভাবে দেখেন আমি আপনাকে আরেকটা রিসার্চে করি যে মেরিটের আলোচনা আছে, যে আমরা হয়তোবা আমি জানি না যে ভবিষ্যতে বাংলাদেশি বংশোদ্ভূত কেউ ফিজিক্সে নোবেল প্রাইজ পেতে পারে। যেমন আপনারা অনেকেই হয়তো ওনার নাম শুনেছেন, প্রফেসর জাহিদ হাসান, উনি প্রিন্সটন ফিজিক্স ল্যাবরেটরিতে কাজ করেন, আমাদের বাংলাদেশের কৃতি মানুষ। তো ওনার টিম ফার্মিয়ন বলে একটা কণা আবিষ্কার করেছে, টেস্ট করতে পেরেছেন, যেটা তাত্ত্বিকভাবে ছিল এবং যেটা পশ্চিমা প্রেস এটার কভারেজ দেওয়ার পরে, আমাদের দেশে তো রিসার্চ ওইভাবে কভারেজ হয় না, কভারেজ দেওয়ার পরে আই বিকেম ইন্টারেস্টেড এবং আমি ফিজিক্সের ওই ল্যাবরেটরিতে গিয়ে ওদের ওয়েবসাইটে চেক করলাম, ইয়েস প্রিন্সটন ইজ সেলিব্রেটিং দিস লাইক এনিথিং, যে এই ট্রেস করাটা বা আবিষ্কার করা। তো কেন? তো তখন প্রিন্সটন ওখানে বলছে, বা ডক্টর জাহিদ বলছেন যে ফার্মিয়ন ক্যান চেঞ্জ দ্য হোল কম্পিউটিং আইডিয়া, যে যেটাকে আমরা এখন বলছি সুপার কম্পিউটার এবং কোয়ান্টাম কম্পিউটিং এর যে কথাটা বলছি, এটা ফার্মিয়নকে যদি আমরা কাজে লাগাতে পারি তাহলে যে কম্পিউটারের বর্তমান যে প্রসেসর গুলো আছে এদের গতি বহুগুণ বাড়িয়ে দেবে, মানে অকল্পনীয় লেভেলে বাড়িয়ে দেবে, যে সুপার কম্পিউটার আমরা হয়তো বা বিশেষায়িত কম্পিউটার হিসেবে ব্যবহার করছি, ওটা হয়তো বা হ্যান্ড ডিভাইসে চলে যাবে ওই গতিটা প্রসেসর। তো দ্যাট ইজ যে যখন আমরা বলতে ভালো রিসার্চ খারাপ রিসার্চ, যেটা আমি বলছিলাম যে দেয়ার শুড বি এ কোশ্চেন, দেন আসে ভালো রিসার্চের কি থাকবে, একটা ভালো কোশ্চেন থাকবে, একটা স্টোরি লাইন থাকবে, একটা দেন কামস দ্য মেথোডোলজি। তাই মেথোডোলজি কিন্তু রিসার্চ কোশ্চেনকে ক্র্যাক করার জন্য বা অ্যাড্রেস করার জন্য। আমরা অনেক সময় কি করি যে মেথোডোলজি কারণে মেথোডোলজি ব্যবহার করি এবং আমরা টিক মারি যে এটা হয়েছে না। মেথোডোলজি হতে হবে প্রথম কথা অ্যাপ্রোপ্রিয়েট, যে রিসার্চের কোশ্চেনের সাথে মেথোডোলজি শুড বি অ্যাপ্রোপ্রিয়েট। এবং মেথোডোলজি কি থাকতে হবে? মেথোডোলজি আমরা বলি যে একটা রিগোরাসিটি থাকতে হবে। রিগোরাসিটি কি? যেমন যে কোনো কিছু একটা স্ট্রেস টেস্ট পাস করতে হবে। তাহলে আমরা করি কি সাধারণভাবে যে একটা মেথোডোলজি কোন জায়গায় অ্যাপ্লাই করেছে ওটাকে নিয়ে নিই, কি কারণে ওটা নেওয়া সহজ, কি কারণে? কারণ আমাকে বলতে হচ্ছে না, উত্তর দিতে হচ্ছে না why this methodology is the appropriate one, কারণ আমরা তখন বলছি যে অমুক রিসার্চে করেছিল তাই আমি এখানে নিয়েছি, আমি তাতে কোনো দোষের দেখি না। কিন্তু ওই যে বলেছি যে ভালো রিসার্চ যদি হচ্ছে কি আমাকে করতে হয় তাহলে আমাকে কিন্তু এটা চিন্তা করতে হবে, আচ্ছা এই মেথোডোলজি তো উনি করেছেন, এটার কোনো অল্টারনেটিভ ছিল? তো ভালো রিসার্চের জন্য আপনাকে কিন্তু একটা, এটা আমি প্রথমেই বলেছি যে আপনার নিজের মনে হচ্ছে যে বা আমাদের নিজের মনে প্রশ্ন যদি না থাকে এবং আমি যদি ভালো রিসার্চার না হতে চাই কোনদিন হতে পারবো, যে সেটা ইকোসিস্টেমের অনেক সময় আমরা কথা বলি, ইকোসিস্টেম অবশ্যই হচ্ছে
জরুরি, তাই না? কারণ আমরা পাবলিক ইউনিভার্সিটিতে কাজ করি, আমরা জানি যে আমাদের রিসার্চ করা অনেক ঝামেলার মধ্যে। যেমন আমাদের শামস ওখানে আছে, শামসের একটা পেটেন্ট আছে, শামস বলেছে কিনা আমি জানি, শামস নিজের কথা বলে না, আমি শামসের কথা বলতে পারি। শামস আমাদের বিশ্ববিদ্যালয়ে যারা খুব ভালো মানের রিসার্চার, তার মধ্যে শামসের নিজের নামে পেটেন্ট আছে জাপান, এবং ওই পর্যন্তই শেষ শামস। তো কিন্তু শামস তো থেমে নাই, ঠিক একইভাবে একটা মেথোডোলজি পাওয়া গেছে, তাই না? তো এই অটোমেটিক মেথোডোলজি কি হতে পারে? আমি যখন আমার ছাত্রদের বলি বা আমার সহকর্মীদের, জুনিয়র সহকর্মীদের বলি, সমস্যা হচ্ছে যে আমি খুবই অবাক যে হচ্ছে আপনারা রিসার্চের কথা আমাকে বলতে বলেছেন, এবং আমি খুব বেশি লোকজন এখনো উঠে যেতে দেখিনি। এখন এটা কি কারণে উঠে যায় না আমি তা জানি না। আমার ছাত্র যদি হইতো, তো ছাত্র 90% ইন্টারনেটে আমি ঘুমাই পড়তো, এবং আমার ছাত্র ঘুমাইলে আমি তেমন রাগ হই না, এই কারণে যে ওটা আমার কিছু যায় আসে না তেমন। তা আমি প্রথমেই বলেছি যে আমাকে বলতে হবে, যেহেতু আমি বলবো, যে যে শুনবে ওনারা শুনবেন, না ছাত্র শুনতে চায় না, না শুনলে না শুনো বাবা। যদি 10% শোনে তাহলে ভালো, আর সহকর্মীদের অধিকাংশ ধরেন উঠে চলে যায়। চলে যায় কেন? যেমন আমি আপনার একটা আমি পিএইচডি করে এসে বললাম যে ঠিক আছে, আমার সকল সহকর্মীদের কাছে আমি কি রিসার্চ করে আসলাম এর একটা উপস্থাপনা দিব, এবং সবাইকে হচ্ছে কি আমি একবেলা খাও। ভুল হয়ে গেল, খাওয়াটা প্রথমে ছিল। খাওয়া দাওয়া শেষ, দেখি লোকজন সবাই হচ্ছে বলতেছে স্যার বা ভাই এই কাজ আছে, তা একদিন শুনলাম একেবারেই ধরেন এই যে মামুদের মতন কিছু ছাত্র জুনিয়র বললো যে স্যার বলেন দেখি। এখন আপনারা নিশ্চয়ই এতক্ষণে বুঝতে পেরেছেন যে এটা অনর্গল কথা বলতে পারে। তো কিছুক্ষণ বলার পর ওরাও বললো যে স্যার এটা পরের দিন আরেক বাকি অংশ শুনলে হয় না? তাহলে না, হয় না। যে যে হচ্ছে যেতে চাও শেষে যাও, আর যে যে থাকতে চাও শেষে থাকো। তো এটা বলে খুবই ভুল হয়ে যে সেটা জোর করে দুজনকে বসে রাখুন, যে ঠিক আছে বসে থাকো, দেখি হচ্ছে আমি কি বলি। পয়েন্ট ইজ দেয়ার, কারণ এই যে সবাই সবাই এভরিবডি ওয়ান্টস এ ফিক্স, যে একটা ফিক্স চাই, কুইক ফিক্স। ঠিক আছে, একটা মেথোডোলজি আছে, অমুক এখন আছে ধরে নিন না। তাহলে কিন্তু আপনি আপনি যখন বলতেছেন যে না আই ওয়ান্ট টু বি এ ভালো রিসার্চার, ভালো তো কোনো মান নাই, আছে নাকি? ভালো মান আমি এইভাবে ধরি, যেমন আমি আমার কাছে হচ্ছে বলি যে ঠিক আছে আমি 40-50টা আর্টিকেল হচ্ছে আমি লিখেছি co-author হিসেবে, অমুক হিসেবে, তমুক হিসেবে। আমি আমার ফিল্ডের কথা হচ্ছে বলি, এওএম এ যদি হচ্ছে আমার একটা লেখা থাকে একাডেমি অফ ম্যানেজমেন্টে, বা এসএমজে তে যদি একটা লেখা থাকে, তো দুনিয়াতে আমি ভালো কোনো কাজ তেমন করেছি বলে হচ্ছে কি আমার মনে হয় না। ওখানে গিয়ে হচ্ছে কি কঠিন ঝামেলার মুখে পড়তে হবে। তো এই না আমি তো বলতে পারবো না ঠিক আছে দুটো বা তিনটা হচ্ছে কি ধরনের হচ্ছে লেখা লিখেছিলাম, কার কাজে লেগেছে হচ্ছে জানি না, কিন্তু পিছনে আমি সময় দিয়েছিলাম, কিন্তু ওই সময়টাতে আমি তেমন কোনো ফোকাস টোকাস করি নাই। তো দ্যাট ইজ ভালো রিসার্চের স্ট্যান্ডার্ড রিসার্চার নিজে সেট করবে। এখানে ইনস্টিটিউশনের কিছুটা ভূমিকা আছে, তাই না? এটা বলে যে এই জন্য যে ভালো রিসার্চ কেন হচ্ছে করবো বা স্ট্যান্ডার্ডটা কি হবে, এটা ডিপেন্ড করে যে কোন রিসার্চ গ্রুপের সাথে আপনি কাজ করছেন। আমার কাছে মনে হয় যে আমি যদি ইউরোপে এত সময় না কাটাতাম, তো তাহলে আমি ভালো রিসার্চার হতে পারিনি, কিন্তু আমি যাদের দেখি বা যাদের মতন হতে চেয়েছিলাম এখনো আমি চেষ্টা করি, তো চেষ্টা করলে আমি তাদের মতন হতে পারবো না, কিন্তু তাদের পিছন পিছন থাকতে পারবো, তাই না? তো সেই জন্য আমি বলছি যে আমি একটা কুইক ফিক্স পেলাম, আমি খুশি হইলাম। এটা মেথোডোলজি, কারণ একটা রিসার্চ আমি আমার ছাত্রদেরও বলি, একই রিসার্চ আমি 5 ভাবে করতে পারি। যেমন আমরা সাধারণভাবে বলি কোয়ান্টিটেটিভ কোয়ালিটেটিভ, একই রিসার্চ আমি কোয়ান্টিটেটিভ করতে পারি, একই রিসার্চ কোয়ালিটেটিভ করতে পারি। সামাজিক বিজ্ঞানের হচ্ছে যে দ্বারা এটা হবে, হ্যাঁ আপনার কিসে কম্পিউটার ইঞ্জিনিয়ারিং বা সিভিল ইঞ্জিনিয়ারিং না হইতে, বাট অল্টারনেটিভ মেথড তো থাকে।
রিসার্চ অল্টারনেটিভ ভাবে করা যেত। তো এটা কিন্তু যেমন মেথোডোলজি একটা স্ট্রেস টেস্ট হতো। আমি অনেকক্ষণ বলেছি, তো তারপরে যেটা হচ্ছে আমি আরেকটা জিনিস যোগ দিই। দেখুন কোন এক সময় আই ওয়াজ ফ্যাসিনেটেড ফর দ্য নাম্বারস, স্ট্যাটিস্টিক্স। এটার ব্যক্তিগত কারণটা হচ্ছে এরকম যে মোটামুটি এক স্কুল পাস করার পরের থেকে ভালো ছাত্র হিসেবে হচ্ছে মোটামুটি পরীক্ষার ফলাফলের কারণে পরিচিত। তো সারা বিশ্ববিদ্যালয়ে আমি সবচেয়ে কম নম্বর পেয়েছিলাম পরিচয়, কোন রকমে জান বেঁচে গিয়েছি। তো পরে আমি মাস্টার্সে গিয়ে যখন আমার রিসার্চ আসলো, তখন আমি খুবই আতঙ্কে পড়ে গেলাম যে এ তো খুবই ঝামেলার বিষয়। তো আতঙ্ক অনেক সময় কি করে যে নেগেটিভ মোটিভেশন হিসেবে কাজ করে। আমি ঠিক করলাম যে ঠিক আছে, তুই শিখে দিবি। তা আমি যতটুকু স্ট্যাটিস্টিক্স শিখেছি ইউটিউব দেখে। তো পরবর্তীতে আপনারা যারা বিশেষ করে ব্যবসা এবং সামাজিক বিজ্ঞান নিয়ে কাজ করেন, দেখবেন আপনারা পার্শিয়াল লিস্ট স্কয়ার রিগ্রেশন বা মডেলিং নিয়ে কাজ করেছেন। তো এই কাজ আমি যখন 2006 সালে করা শুরু করি, তখন যে প্রোগ্রামটা আপনারা এখন সবচেয়ে বেশি ব্যবহার করেন, পিএলএস বা স্মার্ট পিএলএস তখন কোডিং পর্যায়ে ছিল। ওর যারা ডেভেলপ করেছিল ক্রিস্টিয়ান রিঙ্গেল ও হামবুর্গ ইউনিভার্সিটিতে তখন আমারই মতন একজন রিসার্চ অ্যাসোসিয়েট হিসেবে ছিল এবং পিএইচডি ছাত্র ছিল। তখন রিঙ্গেল এই কোডগুলো মানুষকে ফাও দিত যে টেস্ট করার জন্য। আমি রিঙ্গেলের কাছ থেকে চেয়ে নিয়েছিলাম, নিয়ে আমি আমার পিএইচডিতে এটা ব্যবহার করেছিলাম। তারপর ওই সময় রিঙ্গেলের সাথে 2-4 বার ইমেল চালাচালি হয়েছিল যে এটা হলে কি হবে, ওটা হলে কি হবে। তো ওই স্ট্যাটিস্টিক্স আমাকে, বিশেষ করে কম্পিউটার বেসড স্ট্যাটিস্টিক্স আমাকে আকর্ষণ করে। তো করতে করতে আমি বেশ কয়েকটা টেকনিক শিখে ফেললাম। ইদানিং কালে আমার কাছে স্ট্যাটিস্টিক্স আর ভালো লাগে না। স্ট্যাটিস্টিক্স খুব ওভার পাওয়ারিং হয়ে গেছে। এটা আমাকে বছর 5 আগে, আমি যখন প্রথম আমার পোস্টডক করি, আমার পোস্টডকটা সেরকম যে ওই ইনস্টিটিউটটা জার্মান সরকার তখন নতুন করলো এবং 5 জন পোস্টডক 5 জনকে নিয়ে পোস্টডক ইনস্টিটিউটের নাম সেন্টার ফর এরিয়া স্টাডিজ, এখন ওরা নাম চেঞ্জ করেছে। তো তার মধ্যে একজন আমি। আমার পোস্টডকে আমার সহকর্মী যারা ছিল অন্যান্য এরিয়া থেকে, আমি আমার এরিয়া থেকে বিজনেস তো বেসিক্যালি জার্মান ওইভাবে করে না, অর্থনীতিকে করে। তো অর্থনীতি অঞ্চল থেকে আমি ছিলাম, আমার কাজের ছিল গ্লোবাল কমোডিটি চেইন দিতে। আর আমার সাথে আরেকজন ছিল, উনি জাপানোলজি এই অঞ্চলে, একজন ছিল পলিটিক্যাল সায়েন্স সায়েন্টিস্ট মার্কাস মুলার, আরেকজন ছিল ও ছিল লয়েড থেকে মার্টিন হকেল। তো মার্টিন হকেলের গবেষণাটা ছিল অত্যন্ত চমৎকার। মার্টিন হকেল লয়েড ছাত্র, তো সে তখন দেখছিল যে ইসলামিক ফাইন্যান্সিয়াল সিস্টেম গ্লোবাল ফাইন্যান্সিয়াল সিস্টেমের পরিপূরক অথবা পরিবর্তক হতে পারে কি। খুবই ঝামেলার বিষয়। এই বিপদে পড়লাম হচ্ছে আমি, কি কারণে? কারণ আমার নাম মোহাম্মদ নুরুন নবী। তো মার্টিন হকেলের ধারণা হলো যে যেহেতু মোহাম্মদ নুরুন নবীর এখানে পাওয়া গেছে, তো সেহেতু ইসলামিক কোনো বিষয় নিয়ে এর সাথে কথা বলা যেত। তা আমি ধরেন যে আল্লাহ মাফ করুক, আমার ইসলাম ধর্মের জ্ঞান, নামাজ পড়া, রোজা রাখা, বাপ নাম রেখেছে নুরুন নবী, কোরআন শরীফ পড়তে পারতাম, নাউজুবিল্লাহ, এখন আর ভালো পড়তে পারি না। এই লেভেলের হচ্ছে একটা মানুষ যে কোনো রকমের ধরেন যে মাগফিরাতের আশায় হচ্ছে বসে আছে। তারা যদি মার্টিন হকেল বলে যে ইসলামিক ফাইন্যান্সে রিবা সম্বন্ধে অমুক দর্শে কি বলছে, আর আমি তো আরবি পড়তে পারি না, তো দর্শ করবো কেন? তো মার্টিন হকেল এই গবেষণাটা করার আগে সে 3 বছর ইয়েমেনে আরবি শিখে এসেছে, আর 2 বছর সে মিশরে মুফতিদের কাছে সে লেখাপড়া করেছে। কিন্তু মার্টিন হকেল এই আলোচনা করতেছে আমার সাথে বসে বিয়ার খেতে খেতে, আমি বিয়ার খাই না। তো হোয়াট ইজ দ্য পয়েন্ট? দ্য পয়েন্টটা হচ্ছে এরকম
যে আরেকজন ও সোশিওলজি থেকে নাদিম সিপকিন, তো ওর গবেষণাটা ছিল যে বুরুন্ডিতে গৃহযুদ্ধ, ওই গৃহযুদ্ধ গৃহযুদ্ধ পরবর্তী শান্তি স্থাপনে নাচের ভূমিকা কি। আমি হোয়াট ননসেন্স। তোমার শুধু ফিল্ড ওয়ার্কের জন্য তোমার ভারত দেশে 40,000 ইউরো, হোয়াট ননসেন্স, ওয়াস্ট অফ মানি। আমরা পরস্পর যখন প্রেজেন্টেশন করতেছি, প্রত্যেক মাসে আমরা একটা করে সেমিনার যেটা হচ্ছে হতো, সবাই সবাই রিসার্চ করতো। আমি ও যখন বলতেছে যে ডেভেলপমেন্ট ইন বুরুন্ডি, আমি টক করে হচ্ছে কি বলে ধরতে হবে। তো আমি বলছি যে ডেভেলপমেন্ট, হোয়াট ইজ ডেভেলপমেন্ট? ডেভেলপমেন্টের প্যারামিটার, হ্যাঁ, যেটা আমরা ইকোনমিক প্যারামিটার অমুক তমুক, বা আমরা যেটা যে হিউম্যান ডেভেলপমেন্ট রিপোর্টে যে প্যারামিটার ব্যবহার করি, বলে তুমি ডেভেলপমেন্ট মাপতেছো কিভাবে? ও বলতেছে ডেভেলপমেন্ট মাপতে হবে কেন? এই যে দুটা কমিউনিটি যে যারা যুদ্ধ করেছিল, গৃহযুদ্ধে জড়িয়েছিল, তারা যে কাছাকাছি আসতেছে, এটা কি তোমার কাছে ডেভেলপমেন্ট মনে হয় না? এই জন্য আমি টাকা দিব। আরে আমি হচ্ছে না হচ্ছে আমি কিভাবে বলবো? এবং এতে যে নাচের ভূমিকা আছে, যে তুমি যে স্থানীয় নাচের কথা বলছো, এটা আমি কিভাবে বুঝবো? ও তখন বললো যে লুক এট দ্য মেথোডোলজি। আমি প্রথমে যাব ওখানে বুরুন্ডিতে গিয়ে ওই ইসলামে আমি থাকবো, আমার অবস্থা হবে অমুক, ওখানে আমি নাচ শিখবো, ওদের সাথে থাকবো, চলে আসবো, লিখবো, আবার যাব, আবার 3 মাস থাকবো, ফেরত আসবো, আবার যাব। দ্যাট ইজ দ্য মেথোডোলজি। আমি খুবই যখন বিরক্ত হইলাম। আর আমি যখন ওদেরকে একেবারে ধরেন রিগ্রেশন, তার এটা ইন্টারসেপ্ট, এটা অমুক, সেটা তমুক, এটা আমি যদি এই ইফেক্টটা চেঞ্জ করি তাহলে অমুক হয়, তো ওরা মাথায় একটা চুলকায় বললো যে নূর, তোমার কাছে তো পৃথিবীর সব সমস্যার সমাধান আছে, সে মিনি প্যাক হোক আর ফ্যামিলি প্যাক, কারণ কিরকম? তাহলে তুমি একটা অঙ্ক করে দিলা, অঙ্কর ফলাফল বললা, এবং আমাদেরকে তুমি ফোর্স করতেছো কাইন্ড অফ, যে নাম্বার দিয়ে ভয় দেখাচ্ছ যে আমরা মেনে নেই যে তুমি এই সমস্যার সমাধান করছো, অথবা তুমি যা বলতেছো এটা ঠিক। বাট ফর দিস নাম্বার, দেন আই রিয়েলাইজড যে নাম্বার তো আমার ডিফেন্স না, তাই না? নাম্বার জেনারেটর, নাম্বারের পিছনে গল্প আছে, গল্পটাই কিন্তু আমার রিসার্চের ফাইন্ডিং। nobody is interested in the number। তো দেখেন, আমি আমার কথা শেষ করি, নাইলে সারাদিন আমি বলতে পারি, আপনাদের ধৈর্য থাকবে না। হ্যাঁ, 5 মিনিটে শেষ করি। তো এই অবস্থা আমি সম্মুখীন হলাম যে আমি স্পেনে ওরকম একটা বাংলাদেশ ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রি নিয়ে ভ্যালেন্সিয়াতে কথা বলছি। তো ভ্যালেন্সিয়াতে আপনারা যারা ইন্টারন্যাশনাল বিজনেস লেখাপড়া হচ্ছে গিয়ে, এই অঞ্চলে লেখাপড়া ইন্টারন্যাশনাল বিজনেস নিয়ে কাজ করেন, তো ওখানে খুব নাম করা কয়েকজন মানুষ আছে যাদেরকে আমরা অথরিটি হিসেবে ধরি। ফ্রাঙ্ক হেনার্ড, বা ওর নাম ভুলে যাচ্ছি, নামটা ভুলে যাচ্ছি। হেনার্টের নামটা মনে আছে, কারণ হেনার্ট চেয়ার ছিল, হেনার্টের চেয়ার বড়, আমি যার নাম বলছি অথরিটি। তা আমি এরকম স্ট্যাটিস্টিক্স দিয়ে প্রেজেন্টেশন, তো দরজা ঠেলে ও ঢুকেছে। তো ও ঢুকলে দেন হি ইজ সাচ এ অথরিটি ইন দ্যাট এরিয়া, যে হেনার্ট সহ লোকজন হচ্ছে বেশ খেয়ে গেছে। তা আমিও খুব খুশি যে না, ঠিক আছে, ও এসে দাঁড়িয়েছে। তো ও তাকিয়ে বললো যে what are you talking about? Pharmaceutical industry in Bangladesh, that country, for flag and the other things. So আমি খুব উৎসাহ করে আমি বললাম যে yes, this is, আমি পরিসংখ্যান বলা শুরু করলাম। তো আমরা বলে help with the statistics, tell me the story how a pharmaceutical industry can take place in Bangladesh. We know Bangladesh for different reasons. Still something is happening in Bangladesh right now, right? তো তখন কি জানি একটা লঞ্চ ডুবে গেছে, বা এরকম কিছু। Is it
are you talking about a pharmaceutical industry? I mean, in that sense, you do have the machines and the other things, or just few herbs and the other, I mean, some of the witch doctors. I said, no, I'm talking about some of the pharmaceutical products, even which you consume, but you don't know the name of the manufacturer. You know only the labels of the sharps, because we export sharps, which are available in the supermarket, and the pharmaceutical products that we export that are not available in the supermarket, which are available, they don't come in their, not in their name, or at least they don't have a manufacturing level. Well, good, I give you 5 minutes, Frank. I take this gentleman from you, and I give this gentleman a 5 minutes hearing. So, come on. The 5 minutes, ও আমার রিসার্চের গুলিবারে চুগড়া দিল, দিয়ে কি হচ্ছে বললো, যে ঠিক আছে, তুমি এইটা বলো। I was so lucky that ওই 5 minutes, it earned me a book chapter published by Edward Elgar. ও যাওয়ার সময় বলে গেল যে আপনারা যদি ইন্টারন্যাশনাল বিজনেস নিয়ে কথা বলেন বা ইন্টারন্যাশনাল এন্টারপ্রেনারশিপ নিয়ে, there is a very I mean, আমরা বলি যে আমাদের দাদা Hamid Etemad, he is a professor, Dussel professor, McGill University. He runs a conference series on McGill International Conference Series for the last 20 years. So Hamid ke bollo je Hamid, look, we have got another guy like you. When I got you, then you were kind of younger than him. He is older, but you can take the manuscript and read it for, let's say, we read first page of the manuscript. If it qualifies, then we are going to publish it. তো আমি পরবর্তীতে যে দেখেন একটা ভালো রিসার্চের কথা আমি শেষ করি, একটা তারপরে একটা এডিটর্স প্যানেল হলো। এডিটর্স প্যানেলে 5টা যে আমাদের বিজনেস এরিয়ার কথা আমি বারবার বলছি, কারণ এই এরিয়াটা আমি রিলেটিভলি মনে হয় একটু ভালো। তো 5টা টপ জার্নালে এডিটররা বসলো, টাউন হল কাইন্ড অফ একটা সেশন। তো এটা আপনার সিনসিনাটি গ্র্যান্ড মেরিনাতে হলো, শেরাটনে। আমার ধারণা ছিল যে তেমন লোকজন যাবে না, এগুলো কি জন্য শুনবে, এবং গেলে হচ্ছে ধরেন যে আমার মতন ইয়াং পিএইচডি যারা হচ্ছে শেষ করছে তারা যাবে। দ্য হল ওয়াজ ফুল। আমি এবং আমার প্রফেসর দুইজনেই ওখানে গিয়েছিলাম। আমরা কেউই সামনে যারা চেয়ারে বসে আছে তাদেরকে দেখতে পাই নাই। মানে আপনারা আমার উচ্চতা বুঝতে পারছেন না, আমি বলি আমি 6 ফিট 2 ইঞ্চি উচ্চতা। তাও প্রফেসর ওরকম উঁচু হওয়ার কারণে আমরা যে বাংলা ভাষায় বললে ডিঙি পাড়া দিয়ে দেখা শুরু করলাম। তো তখন ওই এডিটররা ওনারা বলছেন যে কোন পেপারগুলো করে আমরা নিব, কোন পেপারগুলো নিব। তখন একজন স্ট্র্যাটেজিক ম্যানেজমেন্ট জার্নাল ওর এডিটর যিনি ছিলেন, আমি নাম মনে করতে পারছি না এই মুহূর্তে, উনি বললেন যে দেখো প্রত্যেকদিন আমি আমার টিম সর্ট আউট করে মিনিমাম 30টি ইমেল আমাকে পাঠায়, মিনিমাম 30টা পেপার সামারি পেপার। হ্যাঁ, আই গো, এটা আমি প্রত্যেকটা খুলি, দ্যাট ইজ ভেরি ট্রু, কারণ ইটস এ ভেরি টিডিয়াস জব। খুলে আমি প্রথমে টাইটেলটা দেখি, যদি টাইটেল আমাকে অ্যাট্রাক্ট করতে পারে ভালো, না করলে এটা বাদ। তাহলে অটোমেটেড সিস্টেম আছে, এটা চেক দিয়ে দিলেই ও বাদের খাতায় চলে যাবে। হ্যাঁ, টাইটেল অ্যাট্রাক্ট করেছে, আমি প্রথম প্যারাটা হচ্ছে দেখি, অ্যাবস্ট্রাক্টের প্রথম প্যারা ভালো, তুমি কোয়ালিফাই করলাম। তো তারপরে যদি ট্রুলি ইন্টারেস্টিং যদি হয়, তাহলে ওই ইন্ট্রোডাকশনটা আমি প্রথম প্যারাটা হচ্ছে দেখি, যদি তুমি ওখানেও কোয়ালিফাই করো তাহলে ভালো। আমি ইন্ট্রোডাকশন পার্টে শেষ প্যারাটা দেখি যে তুমি কি করতে চাচ্ছ, যেখানে তুমি বলেছো যে হোয়াট ইজ ইওর রিসার্চ কোয়েশ্চন। যদি তুমি এখানে কোয়ালিফাই করতে পারো, দেন আমি এরিয়া এডিটরকে দিয়ে দিই যে ঠিক আছে। তো ও তখন বলছে যে দেখো, আমরা অনেক সময় বলি না যে আইসিইউতে 72 ঘন্টা যদি হচ্ছে টিকিট তাহলে ভালো কথা। তো
তো তোমার পারো যদি তুমি আমার কাছে পাইতে পারো, ইফ ইউ হ্যাভ এনি ক্রেজি আইডিয়া, নট রেগুলার আইডিয়া, ক্রেজি আইডিয়া, সেক্ষেত্রে wait for 72 hours. If you don't get any reply, then you take it for granted. I don't write many sorry things. Oh yeah, sorry. So যার ফলে আমরা যখন বলছি যে ভালো রিসার্চের কথা, তো দেখেন যে আমরা এমন একটা বিষয় নিয়ে যে কথা বলছি যার কোনো প্যারামিটার, যে প্যারামিটারটাই কম্পিটিটিভ, প্যারামিটারটাই রিলেটিভ। আমি যেটা বলার চেষ্টা করেছি, তো দেখেন আমি কোনো বেসিকের বাইরে কোনো কথা, নতুন কথা আপনাদের কিছু বলতে পারিনি, কারণ আমি রিসার্চ মেথোডোলজি যতবারই কি করি, যতবারই পড়ি, যতবারই পড়াতে চাই, যতবারই আমার ছাত্রদের দিয়ে কাজ করাতে চাই, যতবারই আমি কাজের পরিকল্পনা করি না কেন, ঘুরে ফিরে ফান্ডামেন্টাল একই থাকে। শুধুমাত্র the way you perceive your research and the way you want to develop yourself as a good researcher. ভালো রিসার্চার হতে গেলে আমাকে আগে ভালো রিসার্চার হওয়ার জন্য হবো, এটা ঠিক করতে হবে। আর রিসার্চার কখনো একা একা হওয়া যায় না। দ্যাট ইজ মাই রিয়েলাইজেশন। আমি ওভার দ্যাট পিরিয়ড যেটা দেখেছি, আই এম ভেরি ফরচুনেট যে আল্লাহ পাক আমাকে সুযোগ দিয়েছে ঘরে 12 থেকে 14 বছর ইউরোপে কাজ করার জন্য, বা এখন আমাকে ওদিকে কানেক্টেড রেখেছে। যে কখনোই আমি রিসার্চ এরকম দেখি নাই যে ইংরেজির সাথে শুধুমাত্র ইংরেজি রিসার্চ করে, তাই এটা হয়তো 50 বছর আগে ছিল। বাংলার সাথে বাংলা রিসার্চ করে, বা খাজা ইউনুস আলী ইউনিভার্সিটি রিসার্চ একা একাই করে, খুলনা বিশ্ববিদ্যালয় একা একাই করে। কারণ রিসার্চ বর্তমানে আমি যেটা দেখি যে রিসার্চ মানে আপনার কোলাবোরেশন, রিসার্চ মানে সাইনার্জি। তা আমি এখন আমার ধরেন যে দাদি যে কথা বলতো, এটা এখন আমি সেন্স মেক করতে পারি এইভাবে, একা মানে বোকা। এই যে আপনার যেটা পরস্পর আমরা যেটা বলি সহযোগিতা, এটা আমাদের দেশে এই সংস্কৃতিটা আবার নাই। কিন্তু এই সংস্কৃতিটা ব্যক্তিগত ভাবে আমি শামস এখানে আছে, যেমন আমি বিজনেসের প্রফেসর, আমি সবচেয়ে বেশি ঘোরাঘুরি করি শামসদের বিল্ডিং এ। আমি ফরেস্ট্রি ওদের সাথে কাজ করি, ফিশারিজ ওদের সাথে কাজ করি, আমি সোশিওলজি ওয়ালাদের সাথে কাজ করি, আমি কম্পিউটার ইঞ্জিনিয়ারিং ওয়ালাদের সাথে কাজ করি। আমি আমার বিদেশে যারা কোলাবোরেটর আমাকে যারা নিয়ে যায়, তার মধ্যে মেরিটাইম ইউনিভার্সিটি আছে। আমি তো জাহাজ মাঝের কিছু বুঝি না, আমি তো এই কথা বলা ছাড়া তার কিছু বুঝতে পারি না। আমি তো এন্টারপ্রেনারশিপ বুঝি, আমি তো ইনোভেশন ম্যানেজমেন্ট বুঝি, আমি ব্র্যান্ড ম্যানেজমেন্ট বুঝতে পারি, আমি ইন্টারন্যাশনাল বিজনেস বুঝি। এন্টারপ্রেনারশিপ কেন মারা যায় বা কেন মারা যাবে, এটা কিভাবে আমি ফোরকাস্টিং করবো এটা বুঝি। এটা নিয়ে যখন আমি ওদের বললাম যে এন্টারপ্রেনারশিপ যে স্টার্টআপ ডেভেলপ করে এর মধ্যে মারা যায়, এটা কিভাবে ধরতে পারি, চাইল্ড মর্টালিটি তো আমি ফোরকাস্টিং করতে পারি। তখন বায়োলজিস্টরা আমাদের বললো, হ্যাঁ এটা ভালো জিনিস, আমাদের কাছে তো এই যে আরওসি বা সার্ভাইভাল কার্ভ অ্যানালাইসিস, why don't you put it into that frame? সার্ভাইভাল কার্ভ অ্যানালাইসিস দিয়ে তো আমরা দেখতে পারি যে এই যে স্টার্টআপটা শুরু করেছে এটা মারা যাওয়ার সম্ভাবনা কতটুকু। তাই আমি এই আইডিয়া মাথায় করে বাড়ি নিয়ে আসলাম, এনে আমার যে মাস্টার্স ছাত্র এর আমি বললাম, এর দেখেন যে কেটে যারা যারা হয়ে গেল, এই লোকজন দিয়ে লবিং করে এলো যে স্যার তো আধা পাগল আছে, কিন্তু আমার তো মাস্টার্স শেষ করে যাইতে হবে, গিয়ে আমার সার্টিফিকেট করতে হবে, স্যারের নয় ঘর সংসার হচ্ছে কিরকম চলে আমি জানি। আমি কিন্তু ওরা ধরে বেঁধে হচ্ছে এই কাজটা হচ্ছে করিয়েছি। আমি যদি মনে করি যে আমার ফিল্ড এইভাবে, কিন্তু এটা ভালো রিসার্চ। এই যে পেপারটা আমি মে মাসে গিয়ে হচ্ছে বলে এসেছি পোল্যান্ডে, ইনশাআল্লাহ আল্লাহ চাইতে এই পেপারটা অত্যন্ত ভালো একটা হচ্ছে কাজ হবে। কোন দিক থেকে? কারণ আমাদের কাছে এই টুলসটা নাই। আমি শেষ কথা যেটা বলি যে আমরা লাখ লাখ কোটি কোটি টাকা হচ্ছে গিয়ে কোথায় ব্যয় করতেছি, যে আমাদের দেশে যে স্টার্টআপ ডেভেলপমেন্ট, কয়টা ডেভেলপ হয়েছে, কয়টার আপনি নাম জানেন? কারণ আমি তো জানি আমাদের এখানে ইনোভেশন হাব আছে, বাংলাদেশ হাইটেক পার্ক অথরিটি, তাই না?
আপনার বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের হচ্ছে প্রকল্প আছে আমার এখানে, কয়টা স্টার্টআপ ডেভেলপ হচ্ছে, আর কয়টা মারা যাচ্ছে। তা আমরা বলছি একটা বিজনেস প্ল্যান ডেভেলপ করো, এইভাবে এইভাবে করো, এই করো, এই করো, এই করো। তারপরে আমি আইডিয়া ফেজেই যদি আইডেন্টিফাই করতে পারি যে এই স্টার্টআপটা সম্ভাবনা কতটুকু, তাই না, একটা সার্টেন পয়েন্টে তখন যে রিসোর্স হলো বাঁচিত পারবো না। আমি তো জানবো যে ঠিক আছে, আগে নিতে ছিল আমার কত। সো দ্যাট ইজ, তো আমি এই জিনিসটা ওদের কাছ থেকে পেয়েছি, একেবারে বায়োলজিস্টদের কাছ থেকে যারা ল্যাবে কাজ করে। খুব ভালো ছিলেন শামস, আমাদের মোসলিন বিল্লাহ, যে বায়োটেকনোলজি একজন নাম করা অধ্যাপক, ওর কাছ থেকে আমি জেনেছি যে ভাই আমরা তো হচ্ছে ল্যাবে এভাবে ব্যাকটেরিয়াল গ্রোথ দেখি এবং এটা এইভাবে এই কার্ভটা আমরা। তো যাই হোক, আমি অবশ্যই শেষ করি। আমি যেটা বলেছিলাম স্লাইড আমি আপনাদেরকে একেবারে ফাটিয়ে দিই, যে কথাগুলো আমি বলেছি এই কথাগুলো আমার স্লাইডে আছে। যদি আপনাদেরকে এটা দেখে বিদায় নিই, যদি কেউ আগ্রহী হন তাহলে আমি শেয়ার করে দিতে পারি। আমি বলেছি 12টা বা 14টা স্লাইড ওভাবে সাজানো আছে। আমি বলে নিয়েছি যে আমি স্লাইড ব্যবহার করিনি, বা এটা আমি ঠিক করেছি যে স্লাইড যেটা করে যে আমার ডিট্রাক্ট করে, আর বিশেষ করে যে ধরনের কথাবার্তা হচ্ছে আমি বলার চেষ্টা করেছি, একটা অংশ কিন্তু সাধারণ জ্ঞান। আর পরিশেষে যে দেখেন আমি পুরোটা বাংলায় বলার চেষ্টা করেছি, এটাও এক ধরনের বলতে পারেন যে জেহাদ আমি গত 3-4 বছর শুরু করেছি, যে আমি যথাসম্ভব সাধারণভাবে বাংলায় বলার চেষ্টা করব যখন আমি কাউকে বলার চেষ্টা করব। নিতান্ত ইংরেজি যখন আমি আমার ছাত্রদেরও অর্ধেক ইংরেজিতে পড়াই, অর্ধেক বাংলায়। তো আমি জানি না যে আমি বাংলা বলে হচ্ছে কি আপনাদের পরিকল্পনাকে নষ্ট করেছি কিনা, কারণ অনেক সময় হয়। তো আমি আমার কথা শোনার জন্য, আমাকে আমন্ত্রণ জানার জন্য আপনাদেরকে তো ধন্যবাদ আমি জানিয়েছি এবং কৃতজ্ঞতা জানিয়েছি। তার চেয়ে বড় কৃতজ্ঞতা জানাই যে আমার কথা শোনার জন্য। আমি জানি না যে আমার কথা নতুন কিছু ছিল কিনা, বা আপনারা যে উদ্দেশ্যে আমাকে ডাকতে চেয়েছিলেন সে উদ্দেশ্য অর্জিত হয়েছে কিনা। যদি অর্জিত না হয় তা আমার দুঃখ থাকবে না, এই কারণে যে আমি ট্রাভেল করি নাই, আপনাদের অন্তত মেহমানদারি যন্ত্রণা থেকে হচ্ছে আমি মুক্তি দিয়েছি। আর যদি হয় তাহলে আমি অবশ্যই আপনাদের সাথে গিয়ে আমার কৃতজ্ঞতা হচ্ছে আমার জানিয়ে আসবো কোনো এক সময়। তো আমি মোটামুটি এখানে শেষ করছি। যদি কোনো কিছু আমাকে জিজ্ঞাসা করতে চান, আমি আমার সামান্য জ্ঞান বুদ্ধিতে বলার চেষ্টা, বাট শামস আমার ধারণা সব মূল্যবান কথা বলে দিয়েছে। এবং তোমরা পেটেন্ট রেজিম যেটা যখন আসবে তার জন্য তোমরা পেটেন্ট আইন সংশোধন করো, ইন্ডাস্ট্রি ক্যাপাবিলিটি বাড়াও, ইনোভেশন কাঠামো বাড়াও, বিশেষ করে ইন্ডাস্ট্রিতে গভর্নেন্স বাড়াও, গভর্নেন্সের মান উন্নয়ন করো। তো কতটুকু হয়েছে জানি, এটা নিজেই একটা রিসার্চ। আমরা কিন্তু বহুদিন ধরে শুনে আসতেছি যে বাংলাদেশ চাইলেই $5 বিলিয়ন ওষুধ রপ্তানি করতে পারে। আমি এটা এইভাবে বলি
যে আমি যখন পিএইচডি থিসিস শুরু করি 2006 সালে এবং মোটামুটি লেখা শেষ করি 2009 প্রথম দিকে, তখন আমি আমার থিসিসে লিখেছিলাম যে মুন্সিগঞ্জে এপিআই বা অ্যাক্টিভ ফার্মাসিউটিক্যাল ইনগ্রেডিয়েন্টসে যে পার্কটি পরিকল্পনা করা হচ্ছে, এটা চালু হলে বাংলাদেশের ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রি সাপ্লাই চেইন যেটা, ওইটার উপরে নিয়ন্ত্রণ বেশি থাকবে এবং আমদানি নির্ভরতা কমবে, তাতে করে ওষুধের দামের উপরে স্থানীয় উৎপাদকদের নিয়ন্ত্রণ থাকবে। তো আপনি আল্লাহ রহমত তো বলা যায়নি না, তো মুন্সিগঞ্জের এপিআই পার্ক, তো দেখেন আজকে আমার পিএইচডি শেষ হয়ে গিয়েছে 14 বছর হলো, মুন্সিগঞ্জের এপিআই পার্ক কিন্তু আজ পর্যন্ত যেভাবে কার্যকর হওয়ার কথা ছিল তা হয় নাই। তো তার মধ্যে যদি আমরা কি করি, তো দেখেন আমি আপনাকে বলার চেষ্টা করছি যে রিসার্চের যে কোশ্চেন আপনি অ্যাড করেন, তাই না, যত কোশ্চেন অ্যাড করবেন তত কি হবে, তো এই কোশ্চেন অনুপাতে আপনি রিসার্চের ভালো রিসার্চ, তাই না, এই কোশ্চেনটির মেরিট আছে কিনা। এখন মেরিট দুভাবে থাকতে পারে, এক হচ্ছে এটা বৈজ্ঞানিক মেরিট আছে কিনা, আর একটা এটা বাস্তবতার মেরিট আছে কিনা। তো কোনো এটা আমি প্রথমেই বলে নিয়েছি যে কোনো বিষয়ের রিসার্চে বাস্তবিক মেরিট কি হয় যে এর বৈজ্ঞানিক মেরিটকে ওভাররাইড করে, আবার কোন রিসার্চে এর বৈজ্ঞানিক মেরিট বাস্তব মেরিটকে ওভাররাইড করে। যেমন যারা আপনারা ফিজিক্স নিয়ে কাজ করেন, তো হিগস বোসন নিয়ে হচ্ছে কি আমরা আলোচনা করা শুরু করলাম, দেখেন আমি কিন্তু কিছু বুঝি না ফিজিক্সে। তো ওই সময়টাতে 2008 আমার মনে আছে যে আমি পিএইচডি তে জার্মানিতে বসে আছি। তো একটা যারা ফিজিক্সের সাথে জড়িত আপনারা জানেন যে স্যাম রিসার্চ ল্যাবরেটরি, তো ওরা ওখানে লিনিয়ার অ্যাক্সিলারেটরে যে প্রোটনকে ভেঙে নিউট্রিনো বা অন্যান্য যেগুলো আছে এগুলো আমি জাস্ট প্রেস থেকে আমি যতটুকু জানি যে করবে, এবং যেটা তাত্ত্বিক ধারণা আছে যে এটা করলে কি হবে, বিগ ব্যাং হতে পারে। তো পত্রিকাও ওইভাবে লেখে যে এটা করলে বিগ ব্যাং হতে পারে। কিন্তু ওই সময় দেখেন ইউরোপে অর্থনৈতিক মন্দা শুরু হলো, কারণ কি, কারণ যুক্তরাষ্ট্রের ফাইন্যান্সিয়াল বাজার এই যে প্রাইম রেট আমরা বলি সাবপ্রাইম রেটের কারণে ফাইন্যান্সিয়াল বাজার কোলাপস করলো, ব্যাংকগুলো দেউলিয়া হওয়া শুরু, যার আঁচ ইউরোপে এসে লাগলো। ইউরোপের ব্যাংকগুলো দেউলিয়া হওয়া শুরু করলো, ছোট ছোট অর্থনীতিগুলো, বিশেষ করে আয়ারল্যান্ড এক্সপোজ হয়ে গেল, ইটালির ব্যাংকগুলো হাই এক্সপোজারে চলে গেল। জার্মান সরকার বাধ্য হলো বলতে যে 350,000 ইউরো পর্যন্ত যাদের ব্যক্তি সঞ্চয় আছে সরকার এটা গ্যারান্টি দিবে। It was a kind of everybody was anxious. তো ওই সময় প্রেস বলা শুরু করলো যে আচ্ছা এই যে স্যামি যে রিসার্চটা হচ্ছে, we invested until now $8 billion. So why we are doing that? What's the heck coming out of it? তুমি কোন কাজে লাগবে আমাদের, যেখানে মানুষ খেতে পায় না, সেখানে একটা অ্যাটমকে ভেঙে কি পাওয়া যাবে, আদৌ বিগ ব্যাং হবে কিনা, আমার কাছে যাও। তো গেল সে এক্সপেরিমেন্ট ফেল করলো, মানে একটু আটার মাইজারি, দেন পরবর্তীতে ধরেন সে এক্সপেরিমেন্ট অনেকটাই সফল হলো এবং এর যার নামে হিগস বোসন, পিটার হিগস 90 বছর বয়সে নোবেল প্রাইজ। তো পিটার হিগসকে নোবেল প্রাইজ পাওয়ার পরের দিন যখন জিজ্ঞাসা করা হলো যে জেন্টলম্যান প্রফেসর, তো এই যে হিগস বোসন নিয়ে হচ্ছে কি এত, যেটা আমরা গড পার্টিকেল পর্যন্ত হচ্ছে বলেছি, তো এটা তো আমরা ট্রেস করতে পারলাম, তো এতে করে কার কি উপকার হলো। তো পিটার হিগস কিন্তু খুব একেবারে 90 বছর বয়স হচ্ছে, এদিক দিক তাকিয়ে বললো যে নয়, কোনো ধারণা। We wanted to do that. I just continued the legacy of the research. I hope someone continues it further. একইভাবে দেখেন আমি আপনাকে আরেকটা রিসার্চে করি যে মেরিটের আলোচনা আছে, যে আমরা হয়তোবা আমি জানি না যে ভবিষ্যতে বাংলাদেশি বংশোদ্ভূত কেউ ফিজিক্সে নোবেল প্রাইজ পেতে পারে। যেমন আপনারা অনেকেই হয়তো ওনার নাম শুনেছেন, প্রফেসর জাহিদ হাসান, উনি প্রিন্সটন ফিজিক্স ল্যাবরেটরিতে কাজ করেন, আমাদের বাংলাদেশের কৃতি মানুষ। তো ওনার টিম ফার্মিয়ন বলে একটা
কণা আবিষ্কার করেছেন, ট্রেস করতে পেরেছেন, যেটা তাত্ত্বিকভাবে ছিল। এবং যেটা পশ্চিমা প্রেস এটার কভারেজ দেওয়ার পরে, আমাদের দেশে তো রিসার্চ ওইভাবে কভারেজ হয় না, কভারেজ দেওয়ার পরে আই বিকেম ইন্টারেস্টেড এবং আমি ফিজিক্সের ওই ল্যাবরেটরিতে গিয়ে ওদের ওয়েবসাইটে চেক করলাম, ইয়েস প্রিন্সটন ইজ সেলিব্রেটিং দিস লাইক এনিথিং, যে এই ট্রেস করাটা বা আবিষ্কার করা। তো কেন? তো তখন প্রিন্সটন ওখানে বলছে, বা ডক্টর জাহিদ বলছেন যে ফার্মিয়ন ক্যান চেঞ্জ দ্য হোল কম্পিউটিং আইডিয়া, যে যেটাকে আমরা এখন বলছি সুপার কম্পিউটার এবং কোয়ান্টাম কম্পিউটিং এর যে কথাটা বলছি, এটা ফার্মিয়নকে যদি আমরা কাজে লাগাতে পারি, তাহলে যে কম্পিউটারের বর্তমান যে প্রসেসর গুলো আছে এদের গতি বহুগুণ বাড়িয়ে দেবে, মানে অকল্পনীয় লেভেলে বাড়িয়ে দেবে। যে সুপার কম্পিউটার আমরা হয়তো বা বিশেষায়িত কম্পিউটার হিসেবে ব্যবহার করছি, ওটা হয়তো হ্যান্ড হেল্ড ডিভাইসে চলে যাবে ওই গতিটা প্রসেসর। দ্যাট ইজ যে যখন আমরা বলতে ভালো রিসার্চ খারাপ রিসার্চ, যেটা আমি বলছিলাম যে দেয়ার শুড বি এ কোশ্চেন, দেন আসে ভালো রিসার্চের কি থাকবে, একটা ভালো কোশ্চেন থাকবে, একটা স্টোরি লাইন থাকবে, একটা দেন কামস দ্য মেথোডোলজি। তাই মেথোডোলজি কিন্তু রিসার্চ কোশ্চেনকে ক্র্যাক করার জন্য বা অ্যাড্রেস করার জন্য। আমরা অনেক সময় কি করি যে মেথোডোলজি কারণে মেথোডোলজি ব্যবহার করি, এবং আমরা টিক মারি যে এটা এটা হয়েছে, এটা হয়েছে, এটা হয়েছে না। মেথোডোলজি হতে হবে প্রথম কথা অ্যাপ্রোপ্রিয়েট, যে রিসার্চের কোশ্চেনের সাথে মেথোডোলজি শুড বি অ্যাপ্রোপ্রিয়েট। এবং মেথোডোলজি কি থাকতে হবে? মেথোডোলজি আমরা বলি যে একটা রিগোরাসিটি থাকতে হবে। রিগোরাসিটি কি? যেমন বলি যে কোনো কিছু একটা স্ট্রেস টেস্ট পাস করতে হবে। তাহলে আমরা করি কি সাধারণভাবে যে একটা মেথোডোলজি কোন জায়গায় অ্যাপ্লাই করেছে ওটাকে নিয়ে নিই, এই কারণে ওটা নেওয়া সহজ। কি কারণে? কারণ আমাকে বলতে হচ্ছে না, উত্তর দিতে হচ্ছে না why this methodology is the appropriate one, কারণ আমরা তখন বলছি যে অমুক রিসার্চে করেছিল তাই আমি এখানে নিয়েছি, আমি তাতে কোনো দোষের দেখি না। কিন্তু ওই যে বলেছি যে ভালো রিসার্চ যদি হচ্ছে কি আমাকে করতে হয়, তাহলে আমাকে কিন্তু এটা চিন্তা করতে হবে, আচ্ছা এই মেথোডোলজি তো উনি করেছেন, এটার কোনো অল্টারনেটিভ ছিল? তো ভালো রিসার্চের জন্য আপনাকে কিন্তু একটা, এটা আমি প্রথমেই বলেছি যে আপনার নিজের মনে হচ্ছে যে, বা আমাদের নিজের মনে প্রশ্ন যদি না থাকে, এবং আমি যদি ভালো রিসার্চার না হতে চাই কোনদিন হতে পারবো, যে সেটা ইকোসিস্টেমের অনেক সময় আমরা কথা বলি, ইকোসিস্টেম অবশ্যই হচ্ছে জরুরি, তাই না? কারণ আমরা পাবলিক ইউনিভার্সিটিতে কাজ করি, আমরা জানি যে আমাদের রিসার্চ করা অনেক ঝামেলার মধ্যে। যেমন আমাদের শামস ওখানে আছে, শামসের একটা পেটেন্ট আছে, শামস বলেছে কিনা আমি জানি, শামস নিজের কথা বলে না, আমি শামসের কথা বলতে পারি। শামস আমাদের বিশ্ববিদ্যালয়ে যারা খুব ভালো মানের রিসার্চার, আমাদের শামসের নিজের নামে পেটেন্ট আছে জাপান, এবং ওই পর্যন্তই শেষ শামস। তো কিন্তু শামস তো থেমে নাই, ঠিক একইভাবে একটা মেথোডোলজি পাওয়া গেছে, তাই না? তো এর অটোমেটিক মেথোডোলজি কি হতে পারে? আমি যখন আমার ছাত্রদের বলি বা আমার সহকর্মীদের, জুনিয়র সহকর্মীদের বলি, সমস্যা হচ্ছে যে আমি খুবই অবাক যে হচ্ছে আপনারা রিসার্চের কথা আমাকে বলতে বলেছেন, এবং আমি খুব বেশি লোকজন এখনো উঠে যেতে দেখিনি। এখন এটা কি কারণে উঠে যায় না আমি তা জানি না। আমার ছাত্র যদি হইতো, ছাত্র 90% ইন্টারমিডিয়েট আমি ঘুমাই পড়তো, এবং আমার ছাত্র ঘুমাইলে আমি তেমন রাগ হই না, এই কারণে যে ওটা আমার কিছু যায় আসে না তেমন। তা আমি প্রথমেই বলেছি যে আমাকে বলতে হবে, যেহেতু আমি বলবো, যে যে শুনবে ওনারা শুনবেন, নাহলে ছাত্র শুনতে চায় না, না শুনলে না শুনো বাবা। যদি 10% শোনে তাহলে ভালো, আর সহকর্মীদের অধিকাংশ ধরেন উঠে চলে যায়। চলে যায় কেন? যেমন আমি আপনার একটা আমি পিএইচডি করে এসে বললাম যে ঠিক আছে, আমার সকল সহকর্মীদের কাছে আমি কি রিসার্চ করে আসলাম এর একটা উপস্থাপনা দিব, এবং সবাইকে হচ্ছে কি আমি একবেলা খাও। ভুল হয়ে গেল, খাওয়াটা প্রথমে ছিল। খাওয়া দাওয়া শেষ, দেখি লোকজন সবাই হচ্ছে বলতেছে স্যার বা ভাই এই কাজ আছে, তা একদিন শুনলাম।
একেবারেই ধরেন এই যে মাহমুদের মতন কিছু ছাত্র জুনিয়র বললো যে স্যার বলেন দেখি। এখন আপনারা নিশ্চয়ই এতক্ষণে বুঝতে পেরেছেন যে এটা অনর্গল কথা বলতে পারে। তো কিছুক্ষণ বলার পর ওরাও বললো যে স্যার এটা পরের দিন আরেক বাকি অংশ শুনলে হয় না? তাহলে না, হয় না। যে যে হচ্ছে যেতে চাও শেষে যাও, আর যে যে থাকতে চাও শেষে থাকো। তো এটা বলে খুবই ভুল হয়ে গেল যে সেটা জোর করে দুজনে বসে রাখলাম যে ঠিক আছে বসে থাকো, দেখি হচ্ছে আমি কি বলি। পয়েন্ট ইজ দেয়ার, কারণ এই যে সবাই সবাই এভরিবডি ওয়ান্টস এ ফিক্স, যে একটা ফিক্স চাই, কুইক ফিক্স। ঠিক আছে, তো মেথোডোলজি আছে, অমুক এখন আছে ধরে নিন না। তাহলে কিন্তু আপনি আপনি যখন বলতেছেন যে না আই ওয়ান্ট টু বি এ ভালো রিসার্চার, ভালো তো কোনো মান নাই, আছে নাকি? ভালো মান আমি এইভাবে ধরি, যেমন আমি আমার কাছে হচ্ছে বলি যে ঠিক আছে আমি 40-50টা আর্টিকেল হচ্ছে আমি লিখেছি কোঅথর হিসেবে, অমুক হিসেবে, তমুক হিসেবে। আমি আমার ফিল্ডের কথা হচ্ছে বলি। এওএম এ যদি হচ্ছে আমার একটা লেখা থাকে একাডেমি অফ ম্যানেজমেন্টে, বা এসএমজে তে যদি একটা লেখা থাকে, তো দুনিয়াতে আমি ভালো কোনো কাজ তেমন করেছি বলে হচ্ছে কি আমার মনে হয় না। ওখানে গিয়ে হচ্ছে কি কঠিন ঝামেলার মুখে পড়তে হবে। তো এই না আমি তো বলতে পারবো না ঠিক আছে দুটো বা তিনটা হচ্ছে কি ধরনের হচ্ছে লেখা লিখেছিলাম, কার কাজে লেগেছে হচ্ছে জানি না, কিন্তু এর পিছনে আমি সময় দিয়েছিলাম, কিন্তু ওই সময়টাতে আমি তেমন কোনো ফোকাস টোকাস করি নাই। তো দ্যাট ইজ ভালো রিসার্চের স্ট্যান্ডার্ড রিসার্চার নিজে সেট করবে। এখানে ইনস্টিটিউশনের কিছুটা ভূমিকা আছে, তাই না? এটা বলে যে এই জন্য যে ভালো রিসার্চ কেন হচ্ছে করবো বা স্ট্যান্ডার্ডটা কি হবে, এটা ডিপেন্ড করে যে কোন রিসার্চ গ্রুপের সাথে আপনি কাজ করছেন। আমার কাছে মনে হয় যে আমি যদি ইউরোপে এত সময় না কাটাতাম, তো তাহলে আমি ভালো রিসার্চার হতে পারিনি, কিন্তু আমি যাদের দেখি বা যাদের মতন হতে চেয়েছিলাম এখনো আমি চেষ্টা করি, তো চেষ্টা করলে আমি তাদের মতন হতে পারবো না, কিন্তু তাদের পিছন পিছন থাকতে পারবো। তাই না? তো সেই জন্য আমি বলছি যে আমি একটা কুইক ফিক্স পেলাম, আমি খুশি হইলাম। এটা মেথোডোলজি, একটা রিসার্চ আমি আমার ছাত্রদেরও বলি একই রিসার্চ আমি 5 ভাবে করতে পারি। যেমন আমরা সাধারণ ভাবে বলি কোয়ান্টিটেটিভ কোয়ালিটেটিভ, একই রিসার্চ আমি কোয়ান্টিটেটিভ করতে পারি, একই রিসার্চ কোয়ালিটেটিভ করতে। হ্যাঁ, সামাজিক বিজ্ঞানের হচ্ছে যে বেলায় এটা হবে, হ্যাঁ আপনার কিসে কম্পিউটার ইঞ্জিনিয়ারিং বা সিভিল ইঞ্জিনিয়ারিং না হইতে, বাট অল্টারনেটিভ মেথড তো থাকে, তার মানে একই রিসার্চ অল্টারনেটিভ ভাবে করা যেতে। তো এটা কিন্তু যেমন মেথোডোলজি একটা স্ট্রেস টেস্ট হতে, আমি অনেকক্ষণ বলেছি। তো তারপরে যেটা হচ্ছে আমি আরেকটা জিনিস যোগ দিই, দেখুন কোন এক সময় আই ওয়াজ ফ্যাসিনেটেড ফর দ্য নাম্বারস স্ট্যাটিস্টিক্স। এটার ব্যক্তিগত কারণটা হচ্ছে এরকম যে মোটামুটি এক স্কুল পাস করার পরের থেকে ভালো ছাত্র হিসেবে হচ্ছে মোটামুটি পরীক্ষার ফলাফলের কারণে পরিচিত। তো সারা বিশ্ববিদ্যালয়ে আমি সবচেয়ে কম নম্বর পেয়েছিলাম পরিচয়, কোন রকমে জান বেঁচে গিয়েছিল। তো পরে আমি মাস্টার্সে গিয়ে যখন আমার রিসার্চ আসলো, তখন আমি খুবই আতঙ্কে পড়ে গেলাম যে এ তো খুবই ঝামেলার বিষয়। তো আতঙ্ক অনেক সময় কি করে যে নেগেটিভ মোটিভেশন হিসেবে কাজ করে। আমি ঠিক করলাম যে ঠিক আছে তুই শিখে দিবি। তা আমি যতটুকু স্ট্যাটিস্টিক্স শিখেছি ইউটিউব দেখে শিখেছি। তো পরবর্তীতে আপনারা যারা বিশেষ করে ব্যবসা এবং সামাজিক বিজ্ঞান নিয়ে কাজ করেন, দেখবেন আপনারা পার্শিয়াল লিস্ট স্কয়ার রিগ্রেশন বা মডেলিং নিয়ে কাজ করেছেন। তো এই কাজ আমি যখন 2006 সালে করা শুরু করি, তখন যে প্রোগ্রামটা আপনারা এখন সবচেয়ে বেশি ব্যবহার করেন পিএলএস বা স্মার্ট পিএলএস তখন কোডিং পর্যায়ে ছিল। ওর যারা ডেভেলপ যারা করেছিল ক্রিস্টিয়ান রিঙ্গেল ও হামবুর্গ ইউনিভার্সিটিতে তখন আমারই মতন একজন রিসার্চ অ্যাসোসিয়েট হিসেবে ছিল এবং পিএইচডি ছাত্র ছিল। তখন রিঙ্গেল এই কোডগুলো মানুষকে ফাও দিত যে টেস্ট করার জন্য। আমি রিঙ্গেলের কাছ থেকে চেয়ে নিয়েছিলাম, নিয়ে
আমি আমার পিএইচডিতে ওটা ব্যবহার করেছিলাম। তারপর ওই সময় রিঙ্গেলের সাথে 2-4 বার ইমেল চালাচালি হয়েছিল যে এটা হলে কি হবে, ওটা হলে কি হবে। তো ওই স্ট্যাটিস্টিক্স আমাকে, বিশেষ করে কম্পিউটার বেসড স্ট্যাটিস্টিক্স আমাকে আকর্ষণ করে। তো করতে করতে আমি বেশ কয়েকটা টেকনিক শিখে ফেললাম। ইদানিং কালে আমার কাছে স্ট্যাটিস্টিক্স আর ভালো লাগে না। স্ট্যাটিস্টিক্স খুব ওভার পাওয়ারিং হয়ে গেছে। এটা আমাকে বছর 5 আগে